আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মিষ্টি আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনার প্রথম খণ্ডের দ্বিতীয় পর্ব। শুরু করার আগে আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ঘটনাটা কে কোথা থেকে শুনছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের পর্বটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি, যেহেতু আমি মিষ্টি আপুর হয়ে গল্পটি বলছি, সেক্ষেত্রে মিষ্টি আপুর ক্যারেক্টারের চরিত্রে আমি কথাগুলো বলবো, তাই কেউ গুলিয়ে ফেলবেন না। তো চলুন একটা ছোট রিক্যাপ দেওয়া যাক। গত পর্বে আমি নিজের মনকে এক প্রকার জোর করেই সান্ত্বনা দিয়ে আবারও চলে গিয়েছিলাম সেই ভয়ঙ্কর বিনোদপুরের চাচির পুরনো রাজবাড়িতে। এবার শুধু আমি আর আম্মুই যাইনি, সঙ্গে গিয়েছিল আমার বড় ভাই অরুণ ভাইয়া এবং আমার আরো দুইজন কাজিন রিজভি ভাইয়া এবং অনন্ত আপু। আমরা মোট 5 জন গিয়েছিলাম। সেবার আর দাদি যেতে পারে নাই তার শারীরিক অসুস্থতার কারণে। বিশাল সেই জমিদার বাড়ি, চারিদিকে পুকুর, বাগান, খামার, সব মিলিয়ে পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত ও মনোরম। কিন্তু তারা কেউই জানতো না তাদের জন্য অপেক্ষা করছিল এক বিভীষিকাময় অভিজ্ঞতা। তো চলুন মূল গল্পটিতে ফেরা যাক। আমরা যখন সেখানে গিয়েছিলাম সেই সময়টা ছিল ভীষণ গরমের সময়। অর্থাৎ আমাদের দেশে গরম বলতে আম, কাঁঠাল, লিচুর মৌসুমকে বোঝায়। এবার নিশ্চয়ই বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারিং হতে চলেছে। সে যাই হোক, এবার আসি আসল কাহিনীতে। যেহেতু আমি আগের বার অনেক ভয়াবহ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম, সেজন্য এবার গিয়ে আমার সাথে যতটা না কিছু হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আমার অন্যান্য ভাই বোনের সঙ্গে, বিশেষ করে আমার ওই 2 কাজিনের সঙ্গে। এখানে আর একবার পজ নিচ্ছি, একটু পরিচয় পর্ব সেরে ফেলি, তারপর শুরু করি, না হলে গোজামিল পেকে যাবে। আমি মিষ্টি, আমার বড় ভাই অরুণ, খালাতো ভাই রিজভি এবং আমার খালাতো বোন অনন্তা, এবং আমার মায়ের নাম কেয়া। সবাই আমার থেকে বড়, আমি শুধু তাদের একমাত্র ছোট বোন। আমি, রিজভি ভাইয়া এবং আমার বড় ভাই অরুণ ভাইয়া এক বিকেলে আশালতা চাচিদের বাসার 2য় তলায় বারান্দায় বসে গল্প করছিলাম, এবং তাদের বারান্দায় ছিল জিম করার প্রায় সকল সরঞ্জাম। কেননা আশালতা চাচির বড় ভাই সন্দীপ মামার জিম করার অভ্যাস রয়েছে। একটু এখানে বিস্তারিত বলে দিই। আশালতা চাচিরা 5 ভাই বোন ছিলেন। চাচির বড় ভাইয়ের নাম ছিল সন্দীপ মামা, মেজ বোনের নাম ছিল কলমিলতা খালামণি, তারপর আমার আশালতা চাচি সেজ, এবং তার নিচে 2 জন ছোট বোন ছিল। নৌ বোনের নাম ছিল পূর্ণিমা খালামণি এবং ছোট বোনের নাম প্রীতি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে কলমিলতা খালামণি এবং প্রীতি খালামণি আর এই পৃথিবীতে নেই। কলমিলতা খালামণি কোভিড-19 সময় মারা গিয়েছিলেন। চলো সব পর্ব শেষ, এবার মূল ঘটনাতে ফেরা যাক। আমরা যেহেতু বারান্দায় ছিলাম আর অনন্ত আপু রুমের ভেতরে নামাজ পড়ছিল, 2য় তলাতেই হঠাৎ করে বারান্দার গেট ধপ করে লেগে গেল। আমরা ভাবলাম হয়তো আপু লাগিয়ে দিয়েছে কোনো কারণে, তাই আমরা অত গুরুত্ব দেই নাই। তবে গুরুত্ব তখন দিলাম যখন সন্ধ্যার মাগরিবের আজান দিয়ে দিল। তখন তো অবশ্যই ঘরে ফিরতে হবে, কথাই আছে সন্ধ্যার সময় বাইরে থাকা উচিত না, এবং যেখানে ওই বাসাটা খুব একটা সুবিধার না, সেখানে তো থাকার প্রশ্নই আসে না। তখন আমরা ঘরে ঢুকতে গিয়ে দেখি দরজা কোনোভাবেই খুলতে পারছি না। আগেকার যুগের দরজা বেশ ভারী শক্তপোক্ত, সে কারণে খুলতে পারতেছিলাম না। কি আর করার, আমাদের কারোর কাছেই ফোন ছিল না, তাই চিল্লানো ছাড়া আর কোনো অপশনও ছিল না। এবার আমি রীতিমতো আপুকে ডাকতে লাগলাম, আপু আপু গেটটা খোলো, খুলছো না কেন, কি গো আপু গেটটা খোলো। যখন কোনো উপায় পেলাম না, তখন 2 ভাইকে বললাম, এবার তোমরাই দেখো কি করবে। 2 ভাই মিলে রীতিমতো দরজা ভাঙার চেষ্টা করছিল।
এক পর্যায়ে আপনা আপনি দরজাটা খুলে গেলাম এবং দুই ভাই হুড়মুড়িয়ে গিয়ে রুমের মধ্যে পড়ে গেল। আর একটা জোরে সাউন্ড হলো। সে শব্দ শুনে সাথে সাথেই অনন্ত আপু পিছনে ঘুরে তাকালো এবং আমাদের দেখে সেও রীতিমতো অবাক হয়ে গেল। তখন সে এক প্রকার বেহুশ হওয়ার উপক্রম, বলা যায় তার মনের মধ্যে জমে থাকা আতঙ্কে অলমোস্ট চিৎকার করে বলল, তোরা এখানে কি করে এলি? আমি বললাম, কি করে এলাম মানে? তুমি কি জানো না গত প্রায় 3 ঘন্টা যাবৎ বারান্দাতে আটকে ছিলাম? তুমি নিজে দরজা লাগিয়ে দিয়েছিলে, এখন তুমি নাটক করছো? আপু অবাকও হলো, আবার রেগেও গেল। আমাদের উপর এক প্রকার চোটপাট নিতে শুরু করলো এবং বলল, তোরা কি মজা করছিস? কিছুক্ষণ আগে মিষ্টি তুই আমার চোখের সামনে ছিলি, আমি নামাজ পড়ছিলাম, তুই জায়নামাজের সামনে দাঁড়িয়েছিলি, আর এখন তুই নাটক করছিস? আর তোরা দুইজন ওর সঙ্গ দিচ্ছিস? ছোট বলে কি পার পেয়ে যাবে? আমরা তিনজন শুধু অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে থাকলাম। একবার নিজেদের দিকে তাকাই, একবার আপুর দিকে তাকাই, কিন্তু কোনো কুল কিনারা বা হিসাব মিলছে না। তখন হঠাৎ করে অরুণ ভাইয়ের মাথায় এলো আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো। সে বলতেই যাবে, কিন্তু আমি হঠাৎই তাকে থামিয়ে দিলাম। আমি আপুকে উদ্দেশ্য করে বললাম, হয়তো তোমার মনের ভুল, তুমি বেশি ভাবছো, চলো আমরা রেস্ট নিই, তারপর সবাই মিলে চা খেতে বের হব। তখন সেই মুহূর্তের জন্য আপু সবকিছু ভুলে আবার নর্মাল হয়ে গেল। আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে চা খেতে বেরোলাম। সেদিন রাতে আর কিছু হয়নি। দ্বিতীয় দিনের ঘটনা, আপু ভুলবশত পূর্ণিমা খালামণির বাথরুমে গিয়েছিল এবং আমাকে নাকি ডাকছিল শ্যাম্পু দেওয়ার জন্য, কিন্তু সেই মুহূর্তে আমি নিজেও বাথরুমে গোসল করতে গেছিলাম উপরতলায়, আর আপু ছিল নিচতলায়। তাহলে আমি তাকে কিভাবে শ্যাম্পু দিব? তখন সে আমাকে ডেকেছিল কিনা আমি বলতে পারি না, কিন্তু শ্যাম্পু করে বের হওয়ার পর আমাকে খুঁজছিল, কারণ আমি নাকি তাকে শ্যাম্পুর জায়গায় কন্ডিশনার দিয়েছিলাম। এটার জন্য সে ভীষণ রেগেছিল আমার উপরে। ছোটবেলায় আমি এমন ছিলাম, একবার বাথরুমে ঢুকলে সর্বনিম্ন 1 ঘন্টার নিচে বের হতাম না, কেউ আমাকে পেত না। এবার আপুর গোসল করতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে, সে বেরিয়ে রীতিমতো চিল্লাচিল্লি শুরু করে দিল। এদিকে আমি গোসল করছিলাম, আমারও শ্যাম্পু দরকার ছিল। পাশ দিয়ে একজন দাদির বয়সী মহিলা যাচ্ছিলেন, তাকে ডেকে বললাম, ও দাদি, একটা শ্যাম্পু দেওয়া যাবে? তিনি আমাকে শ্যাম্পু দিয়ে যাওয়ার সময় বললেন, দিদি ভাই, তোমার কোনো এক বোন আছে, সে তোমাকে ওইদিকে ডাকছে, জলদি করো, গোসল ছেড়ে ওর দিকে যাও দিনি। আমি তাকে ঠিক আছে বলে আবার নিজের গোসলে মন দিলাম আর মনে মনে গুনগুন করতে লাগলাম। হঠাৎ করেই দরজায় 2টো টোকা পেলাম। ভাবলাম নিশ্চয়ই অনন্ত আপু, হয়তো আমাকে খুঁজতে এসেছে। আমি বললাম, আর একটু সময় দাও। কোনো সাড়া নাই। আবার 5 মিনিট পর 3টে টোকা। এবার বিরক্ত হয়ে বললাম, কি হয়েছে? বললাম তো একটু পর বের হচ্ছি। তারপর হঠাৎ জোরে দরজা ভাঙার মতো শব্দ শুরু হলো। টিনের দরজা কাঁপছে। আমি ভয়ে শিহরিত হয়ে গেলাম। আমি বারবার চিৎকার করতে লাগলাম, কে বাইরে? কেউ আছো? কি সমস্যা? কিন্তু কেউ নেই, কোনো উত্তর নেই, কেউ আমার নামও ধরেনি। তখন ভয়ও পেয়ে গেলাম। গোসল শেষ করে দ্রুত বের হয়ে দেখি কেউ নেই, পুরো বাসা যেন শ্মশানের মতো নিস্তব্ধ। আমি দ্রুত নিচে নেমে গেলাম, গিয়ে দেখি তুল কালাম কাণ্ড। অনন্ত আপু প্রচন্ড ভাবে বমি করছে, নর্মাল না, রক্ত বমি, মাথা ঘোরা এবং সেন্সলেস হওয়ার মতো অবস্থা। এটা দেখে আমার মাথায় হাত পড়ে গেল। তখন মনে হলো সত্যিটা বলার হয়তো সময় চলে এসেছে। আমি ইশারায় অরুণ ভাইয়াকে বাইরে ডাকলাম এবং বললাম, ভাইয়া, আমার মনে হয় এবার সব সত্যি বলে দেওয়া উচিত। তারপর পুরো ঘটনা বলার পর ভাইয়া বলল, তুই ঠিকই বলেছিস, সব খুলে বলা উচিত। তারপর আমি ভাইয়াকে বলেই বসলাম ওই বুড়ি মহিলার কথা,
কিন্তু এটা শুনে এক প্রকার ভাইয়া অবাক হয়ে আমাকে বলল, দেখ মিষ্টি, আমার জানা মতে এই বাড়িতে এমন কোনো বয়স্ক বা বৃদ্ধ মহিলা নেই, কারণ চাচির দাদিও অনেক আগেই ইন্তেকাল করেছেন। এরপর আমরা সবাই বাগানের দিকে গেলাম এবং সেখানে গল্পের আসর বসালাম। আমি সবকিছু খুলে বলতে লাগলাম, আমার সাথে যা ঘটেছিল এবং রিসেন্টলি আমার সঙ্গে যা ঘটতেছে। তখনই ঘটল বিপত্তি। অনন্তা আপুর উপর ভর এসেছে, পূর্ণিমা খালামুনির ভর। আমরা ভয়ে দৌড়াতে লাগলাম। আমি দাদিকে ফোন করে সবকিছু বললাম। তিনি পীর বাবার ঠিকানা দিলেন। পীর বাবার নাম ছিল সলিমুল্লাহ। কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল আমরা অনন্ত আবুকে আমবাগানে একা রেখে চলে এসেছিলাম। পরে যখন মনে পড়ল তাকে আনা হয়নি, আমি আনতে যেতে চাচ্ছিলাম, কিন্তু অরুণ ভাই আমাকে যেতে দিল না। এটা ছিল আমাদের সবচাইতে বড় ভুল। সবাই জানতে পারলে আম্মু ভীষণ রেগে গেলেন। তারপর চাচির মা অর্থাৎ আমাদের দিদা পীর সাহেবকে ডেকে পাঠালেন। মসজিদের মুয়াজ্জিনরাও এলেন। সবকিছু শুনে তারা বললেন, আমরা নাকি বড্ড ভুল করে ফেলেছি, কিন্তু তারা সাহায্য করবেন ইনশাআল্লাহ। পীর সাহেব সলিমুল্লাহ এবং মসজিদের মুয়াজ্জিনদের সাথে আমার দুই ভাইও সেখানে গিয়েছিল। তবে আমি প্রথমে যাইনি, কিন্তু দুই ভাই অনেকক্ষণ ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে আমিও সেখানে ছুটে গেলাম। গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সেখানে গিয়ে দেখতে পেলাম অনন্ত আপু পুরোপুরি ভাবে পজেসড হয়ে গেছে। সে নিজের ক্ষতি করার চেষ্টা করছিল, এমনকি এক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল যা ভাষায় বোঝানো সম্ভব নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল একটি বিড়ালের বাচ্চাকে টেনে হিচড়ে ছিঁড়ে তার কাঁচা মাংস খাচ্ছিল। দৃশ্যটা দেখে আমার শরীরের রক্ত যেন হিম হয়ে গেছিল। পীর সাহেবও আতঙ্কিত হয়ে বললেন, অনেক বড় ভুল করে ফেলেছ তোমরা, এখানে আসাই উচিত হয়নি। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে নাকি এই বাগানে? তিনি উত্তর দিলেন, দুই জায়গাতেই। তিনি কোনো মতে মসজিদের মুয়াজ্জিনদের সাহায্যে দোয়া কালাম পড়ে এবং পানি পড়া দিয়ে অনেক কষ্টে আপুকে উদ্ধার করে বাড়িতে এনে এক ঘরে তালাবদ্ধ করে রাখলো। একবার ভেবে দেখুন, নিজের আপন মানুষকে নিজেরাই তালাবদ্ধ করে রাখছি, কারণ তার আচরণে পুরো পরিবারকে আতঙ্কিত করে তুলেছে। তাহলে কি আপনারা অনুমান করতে পারছেন সে সময়ের পরিস্থিতিটা কতটা প্যাথেটিক সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিল? তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি বেশ বড়, সেজন্য আপুর রিকোয়েস্টই আমরা রেখেছি যে এটি বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে আসবে, না হলে সবকিছু গোজামিল পেকে যাবে এবং স্টোরি অনেক বড় হয়ে যাবে। দ্বিতীয় খণ্ডের প্রথম পর্বটি আসবে আগামী রবিবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো বাস্তব বা প্যারানর্মাল কোনো স্টোরি থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমরা কথা দিচ্ছি আপনার পরিচয় সম্পূর্ণভাবে গোপন রাখা হবে ইনশাআল্লাহ। আমাদের ইমেল অ্যাড্রেসটি ক্যাপশনে দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। এবং ঘটনাটি কেমন লাগলো আপনাদের আজকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ চললাম এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।